স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যাংকে 900 থেকে 1000 কোটি টাকা থাকার গল্প করতে বেশ পছন্দই করতেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তার আমলে একটা স্পিন বোলিং মেশিন কিনতে পারেনি ধোনি এই ক্রিকেট বোর্ড। অথচ সভাপতির দায়িত্বে এসেই ফারুক আহমেদ দেখাচ্ছেন একের পর এক চমক। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলছেন কিছুদিনের মধ্যেই চলে আসবে প্র্যাকটিসের আধুনিক সব যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট। সাইফুল রূপকের রিপোর্ট। এফডিআর আছে আসলে প্রায় 900 কোটি টাকার। সেই 900,000 কোটিতে পৌঁছেছে। বাংলার ক্রিকেটটা কি নিচে নামছে? বিশ্ব ক্রিকেটে ধনী বোর্ডদের মধ্যে অন্যতম বিসিবি, তবুও কেন দেখতে হয় এমন জোড়াতালি অবস্থা? স্পিন বোলিং মেশিন নেই, কনক্রিটের স্ল্যাব বাঁকা করে চলে স্পিনে প্রস্তুতি। ব্যাংকে কোটি কোটি টাকা থাকার গল্প গর্ব করেই বলতেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নানান খাতে তাদের দুর্নীতি আর অপ্রয়োজনীয় খরচের তথ্যও বেরিয়ে আসছে, কিন্তু ব্যাটারদের পোক্ত করতে স্পিন বোলিং মেশিন কেনার প্রয়োজনীয়তাই অনুভব করেনি পাপনের বোর্ড। সাবেক কোচ হাতুরু সিংহে ও পোথাসরাও কি বোঝাতে ব্যর্থ হয়? নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বড় চেয়ারে ফারুক আহমেদ। সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং ইউনিটে অ্যাড করে বড় চমকটা দেন বিসিবি সভাপতি। দায়িত্ব পেয়ে বসে নেই, যেসব ফ্যাসিলিটিস বাড়ালে ক্রিকেটারদের স্কিল বাড়বে সেই লিস্টও বোর্ডকে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। মিডল ওভারে যে বাংলাদেশের ব্যাটাররা স্পিনটা খারাপ খেলে আপনিই বলছেন। দেখুন, মেশিন তো মেশিন, ঠিক আছে, মেশিন আর হাত এটার মধ্যে অনেক ডিফিকাল্ট আছে, বাট এটা নিয়ে কথা হয় না। এগুলো আসলে খুব আমার মনে হয় যে এগুলো খুব ভালো খবর না। এগুলো অলরেডি আমাদের এগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা খোঁজখবর নিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে, কীভাবে আগের যে একজন কোচ আসলে বলে গেছে যে তাকে দেয় না আমি জানি না, কিন্তু বাট আমি যখন বলছি আমাকে তো বলছে আমাকে এনে দিবে। সো এটা তো আসলে খুব বড় ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে আমি যা যা চাচ্ছি সবই আমি মোটামুটি পাচ্ছি। তো এই নিয়ে আমার খুব বেশি আমি এই নিয়ে কোনো হতাশ না। বাট হয়তো দেখুন আমাদের মাঠে শপথ আছে, হয়তো উইকেট টুইকেট যদি একটু বেটার হয় তখন হয়তো ছেলেদের জন্য অনেক ভালো হবে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ থাকাকালীন একবার সালাউদ্দিন বলেছিলেন বাংলাদেশি ব্যাটারদের কমন সেন্সে ঘাটতি, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারফর্ম করতে ব্যর্থ হন। সেই সমস্যার সমাধানে এখন কতটা তৎপর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ? এইচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইচপি এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরও ভালোভাবে কাজ করা উচিত, কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না। আমি যেটা মনে করি, আমার যেটা তৈরি হয়ে আসতো, হ্যাঁ, এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমের ছেলেরা আসলে বলা উচিত না, আমি যেটা মনে করি, বাট আমাদের হয়তো বলতে হইতেছে। তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না, বা এটা পরে এসে শিখতে হইতেছে। সো এইখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে, যারা 19 আছে 19 থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমার একটা ভালো চেইন থাকে, তাহলে আমার মনে হয় এইটা যদি একটা আমার মনে হয় যে এই 19 এইচপি, বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে আমার মনে হয় তাহলে হয়তো আমরা আমরা আসলে সঠিক জায়গায় যেতে পারবো। এছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগে যেমন একটা সময় ছিল ছেলেদের জোর করে হয়তো জিমে পাঠানো হতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে সবাই নিজের ফিটনেসের ব্যাপারে, নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে, নিজের প্র্যাকটিসের ব্যাপারে সবাই কিন্তু অনেক সচেতন। তো এইগুলোই আসলে একটা সময় কালচারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো আরও ভালো অবস্থায় যাবো আমাদের। সালাউদ্দিনকে পেয়ে ক্রিকেটাররা খুশি, ওদের বিশ্বাস আসছে দিনে দৃশ্যমান হবে উন্নতি। সাইফুল রূপক, ৭১। চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আপাতত তাকে বাসায় থাকতে হবে বিশ্রামে। উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে তামিমকে। চিকিৎসকরা জানিয়েছেন স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে তামিমের। মেনে চলতে হবে কিছু বিধি নিষেধ। এর আগে বিকেএসপিতে গেল সোমবার ডিপিএল খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন তামিম। ভর্তি করা হয় গাজীপুরের কেপিজে হাসপাতালে। সেখান থেকে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে উনি কেপিজে হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী এভারকেয়ার হাসপাতালে আসেন। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। সারা বছর মিরপুরে খেলেও গামিনীর তৈরি সেই পিচি টাইগাররা চিনতে পারে না। এই অভিযোগ তুলে হাস্যরস কম হয়নি। তবে এবারে আইপিএল এর মতো আসরে তেমন কাণ্ডই ঘটছে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে। স্পিন ফ্রেন্ডলি উইকেট চেয়েছে হোম টিম কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেটা তারা পায়নি আর পাবেও না। এ নিয়ে রীতিমতো আগুন ধরে গেছে সোশ্যাল মিডিয়ায়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
মিরপুরের রাজা গামিনী ডি সিলভা পদবি বলে তিনি হোম অফ ক্রিকেটের চিফ কিউরেটর হলেও কোনো এক অদৃশ্য শক্তিতে তিনি যেন এখানকার সর্বেসর্বা। দেশের ক্রিকেটে রাজা আসে রাজা যায়, তবে নড়চড় হয় না গামিনীর অবস্থানের। এমনকি মিরপুরের উইকেট প্রসঙ্গে অখুশি হওয়ার তোপের মুখে পড়েছেন সিনিয়র ক্রিকেটাররাও। কেবল অকপটে কথা বলতে পেরেছেন দুনিয়ার কাউকে কেয়ার না করা সাকিব আল হাসান। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। মিরপুর নিয়ে স্বাগতিক ক্রিকেটারদের যে হাল, তার সাথে এবারে খানিকটা মিল পাওয়া যাচ্ছে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের। তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের উইকেট স্পিন বান্ধব হবে এমনটাই ছিল তাদের প্রত্যাশা। কন্ট্রোভার্সির শুরুটা করেছিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। চলতি আইপিএল এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা শেষে প্রেস মিটেই বলেছিলেন যদি উইকেটে স্পিনাররা আরেকটু বেশি সুবিধা পেত তাহলে ভালো করত তারা। ক্রিকেট অ্যানালিস্টরাও রাহানের সাথে একমত, কারণ কলকাতার উইকেট স্পিনারদের সুবিধা দেয় সেটা পুরনো কথা। আর টিম রাইডার্সের ঝুলিতে আছে অন্তত দুজন ফ্রন্টলাইন ঘূর্ণি বোলার, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী। কিন্তু আরসিবির বিপক্ষে সেই ম্যাচে দুজনের কেউ তেমন ইম্প্যাক্ট ফেলতে পারেননি। রাহানের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে কেকেআর ফ্যানবেজ। ট্রেন্ডিং করে তুলেছে শেম অন সিএবি। তার কারণ ইডেন গার্ডেনের উইকেট সংক্রান্ত সমালোচনা ইস্যুতে মুখ খুলেছেন সেখানকার কিউরেটর সুজন মুখার্জি। ওয়ান ইন্ডিয়া বাংলাকে তিনি বলেছেন ভারতের ক্রিকেট বোর্ড কিংবা ফ্র্যাঞ্চাইজ কলকাতার পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। তিনি বিসিসিআই এর গাইডলাইন মেনে উইকেট বানিয়েছেন এবং পরের ম্যাচগুলোতেও তাই করবেন। আর বোর্ডের নিয়ম বলে কোনো ফ্র্যাঞ্চাইজ উইকেট নিয়ে নির্দেশনা দিতে পারবে না। ইডেনের উইকেট হাতের তালুর মতো চেনা সাবেক লোকাল ক্রিকেটার এবং কোচ সৌরশিস লাহিড়ির বলছেন এখানকার উইকেট চাইলেই বদলে ফেলা যায় না রাতারাতি। মাটি উন্নত এবং কম্প্যাক্ট, যেটায় পানি না পড়লে আরও পোক্ত হয়। তার চরিত্রে পরিবর্তন আনা মুশকিল। তাই বোঝাই যাচ্ছে যতই সমালোচনার বান আসুক, কলকাতা তাদের মনের মতো উইকেট এবারের আইপিএলে ইডেনে এসে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই মাঠে তারা ফের নামতে যাচ্ছে এপ্রিলের 3 তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। খালিদ জামিল, ৭১। ২৭ কোটির ঋষভ পান্থ 2 ম্যাচ মিলিয়েও করতে পারেননি ২৭ রান। এর সঙ্গে উইকেট কিপিংটাও করছেন যাচ্ছে তাই। এমন হতশ্রী পারফরমেন্সে বিরক্ত ভারতীয়রা। লাইভ অনুষ্ঠান চলাকালে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক উপস্থাপক। পান্থকে নিয়ে কথা উঠতে ভাঙলেন টেলিভিশন। হাসান সজীবের রিপোর্ট। চলছে লাইভ অনুষ্ঠান, হঠাৎ রেগে মেগে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক। এমন অদ্ভুত কাণ্ডে হতবাক অতিথিরা। মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। সমালোচনায় ভারতীয় সঞ্চালক। কিন্তু তিনি এমনটা কেন করলেন? এর কারণ ঋষভ পান্থের বাজে ব্যাটিং। আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। ২৭ কোটি রুপিতে পান্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দলটির অধিনায়কত্ব করছেন তিনি। কিন্তু টাকার বিচারে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার। এতেই চটেছেন হোস্ট। ঘটনাটি বৃহস্পতিবারের আইপিএলে হায়দ্রাবাদ লখনৌর ম্যাচ। হায়দ্রাবাদের দেয়া ১৯১ রানের টার্গেটে নিকোলাস পুরান, মিচেল মাশরা দারুণ ব্যাটিং করেন। সেই অর্থে মাত্র ১৫ বলে ১৫ রান করেন পান্থ। এর আগের ম্যাচে ৬ বলে ডাক মারেন ২৭ কোটির এই ক্রিকেটার। এমন হতশ্রী পারফরমেন্স একদমই মেনে নিতে পারেননি এই উপস্থাপক। কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে রিমোট ছুঁড়ে মারেন টিভিতে। এরপর কাঁচের টেবিলেও ধাক্কা মারেন তিনি। অবশ্য তার এমন ব্যবহারের যথেষ্ট কারণও রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাম্পিংও মিস করেন পান্থ। শেষ পর্যন্ত 1 উইকেটে ম্যাচটা হারে লখনৌ। এর সঙ্গে দ্বিতীয় ম্যাচেও বলার মতো তেমন কিছুই করতে পারেননি পান্থ। তাই কথা বলতে গিয়ে উপস্থাপক বলেন সে আর কত সুযোগ পাবে, যতই সুযোগ পাচ্ছে তা নষ্ট করছে। পান্থের উপর ভরসা করা একদমই উচিত হবে না। এদিকে উপস্থাপকের এমন কাণ্ডে নেট দুনিয়া চলছে সমালোচনার ঝড়। এই ঘটনাকে জঘন্য বলছেন অনেকে, আবার কারো মতে অনুষ্ঠান জমাতে এটা স্ক্রিপ্টেড ঘটনা। সে যাই হোক, পান্থকে নিয়ে উপস্থাপকের কাণ্ডই প্রথম নয়। এর আগে বক্সিং ডে টেস্টে পান্থের আউটের ধরনে তাকে স্টুপিড বলেছিলেন সুনীল গাভাস্কার। হাসান সজীব, ৭১।
বাংলাদেশ ভারত ম্যাচ দেখার পর বিস্ফোরক মন্তব্য করেছেন ইন্ডিয়ান ফুটবল গ্রেট বাইচুং ভুটিয়া। হামজাকে পেয়ে বাংলাদেশ তরতর করে এগোচ্ছে, কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত আগামী 1000 বছরেও এগোতে পারবে না। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কর্তাদের কাজে ফাঁকি আর পরিকল্পনাহীনতাই কি দায়ী? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। হামজার কোয়ালিটি যেটা হামজা অ্যাডাপ্ট করে নিবে, আমার প্লেয়ারদেরকে অ্যাডাপ্ট করতে হবে না। হামজার কাছে কোয়ালিটি আছে, ও তোমার আপনার সাথে অ্যাডাপ্ট করো, বিকজ ওকে এই লেভেলের ওকে নামতে হবে, ও উঠানামার মধ্যে ওই অ্যাডজাস্ট করবে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের কথা সত্য। সুনীল ছেত্রীর ফেরাটা প্রমাণ করে ভারত দুর্বল দল। বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে যেটা আরও দৃঢ় করে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন 40 বছরের ছেত্রীর জায়গায় ইয়াং কাউকে দলে সুযোগ দিলে এগিয়ে যেত ভারত। তাদের অন্যতম ফুটবল গ্রেট বাইচুং ভুটিয়া এবার রীতিমতো ধুয়ে দিলেন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশ ভারত ম্যাচের পর সাফ জানিয়ে দিলেন আগামী 1000 বছরেও ভারত ফুটবল এগোবে না। প্রায় 130 কোটি জনসংখ্যার দেশটার ফুটবলে সাফ ছাড়া বড় কোনো ট্রফি নেই। ওদের দেশ ফুটবলে বিশ্বকাপ জয়ের টার্গেট হিসেবে নিয়েছে ভিশন 2047 পরিকল্পনা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেন, ভিশন 2047 খাতায় কলমে আছে। এমন চলতে থাকলে 2047 নয় 3047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল সংস্থার শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে। ভারতে আই লিগ ভীষণ জনপ্রিয়, বেশ জাঁকজমকপূর্ণও বটে। তবে বাইচুংয়ের ধারণা ধীরে ধীরে ভারত ন্যাশনাল টিম পাইপলাইন হারাবে। বাইচুংয়ের বিস্ফোরক তথ্য ফুটবল কর্তারা কাজে ফাঁকি দেন। প্ল্যান যা করেন সেটা গায়ে জল না লাগিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতোই। এই সুযোগে হামজার পিঠে চড়ে বাংলাদেশের আছে 23 বছর পর সাফ জয়ের সুযোগ। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 ফুটবলারদের নিয়ে কাজ হয়, কিন্তু সেটা 15 থেকে 20 দিনের জন্য মাত্র। মুখে বলা হয় আমার রাজ্য থেকে 2500 জন ফুটবলারকে নিয়ে কাজ হয়েছে, কিন্তু সারা বছর এই বাচ্চাগুলো কি করে, কোথায় যায় তারা? বাকি 11 মাস কিছুই করে না। ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া ইংল্যান্ডের 3য় বিভাগে খেলা একমাত্র ভারতীয় ফুটবলার। প্লেয়ারদের উন্নতিতে বিদেশি ক্লাবে খেলার তাগিদ দেন এই গ্রেট ফুটবলার। মেহেদী নাইম, 71। জুনে ছেলেদের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে ড্রয়ে লাল সবুজের প্রতিনিধিরা পড়েছে সি গ্রুপে। আফিদাদের গ্রুপ সঙ্গী হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। মিয়ানমারে 23 জুন থেকে 5 জুলাই হবে ম্যাচগুলো। গ্রুপের 3 প্রতিপক্ষের মধ্যে কেবল তুর্কমেনিস্তান কাগজে কলমে বাংলাদেশের চেয়ে দুর্বল। বাকি 2 দল মিয়ানমার ও বাহরাইন অনেকটা এগিয়ে। মিয়ানমার ও বাহরাইনকে পেছনে ফেলে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া বেশ কঠিনই। এশিয়ার 34টি দেশ 8 গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই বাছাইয়ে। 6 গ্রুপে আছে 4টি করে দল, 2 গ্রুপে আছে 5টি করে। গ্রুপ চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে যোগ দেবে। সরাসরি খেলবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। চূড়ান্ত পর্ব হবে 2026 সালে অস্ট্রেলিয়ায়। লিওনেল মেসির নেতৃত্বে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই অসম্ভবকে সম্ভব করছে ইন্টার মায়ামি। বিভিন্ন গণমাধ্যমের খবর, শর্ট টার্ম ডিলে মায়ামিতে নাম লেখাবেন CR7। এমন খবর ছড়িয়ে পড়তেই উত্তাল ফুটবল দুনিয়া। কোহিনুর গনা রিপোর্ট। ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোতে যারা মেসি, নেইমার দুই বন্ধুর দ্বৈরথ মিস করেছেন, মন খারাপ করেছেন, আফসোস করেছেন, ভেবেছেন আর কখনো কি দেখা হবে ওই ধ্রুপদী লড়াইয়ের, তাদের জন্য এবারে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় সারপ্রাইজ। মেসি, রোনালদো আসছেন পারফর্ম করতে একই সাথে একই জার্সিতে। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন CR7। শর্ট টার্ম ডিলে আল নাসর থেকে পর্তুগিজ সুপার হিরো যাবেন মায়ামিতে। লিওনেল মেসির নেতৃত্বে তারই দলে নাকি খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর সেটা এই বছরই। এরই মধ্যে আলোচনার জানালা খুলে বসেছে ইন্টার মায়ামি। 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপে 31 নম্বর দল হিসেবে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর সুযোগ করতে পারেনি এই টুর্নামেন্টে। ক্লাব বিশ্বকাপে খেলার জন্যই নাকি এমন চুক্তি করতে যাচ্ছেন CR7। আল নাসরের সাথে চুক্তির মেয়াদের শেষ পর্বে রোনালদো, যদিও তিনি চান আরও অন্তত 1টা বছর এখানে খেলতে। এদিকে ক্লাব বিশ্বকাপে খেলার ব্যবস্থা করে দিতে নাকি আল নাসর সাহায্য করবে রোনালদোকে। পর্তুগিজ স্টারকে সাইন করার মতো পুরো সামর্থ্য রাখে মেসি বেকহামের মায়ামি। এই মুহূর্তে সৌদিতে সপ্তাহ প্রতি রোনালদো আয় করেন 3.18 মিলিয়ন পাউন্ড। CR7কে দলে আনতে গৌরিশেন হতেও দ্বিধা নেই MLS এর দলটার। ক্যারিয়ারে এখনো পর্যন্ত ক্লাব বিশ্বকাপের 4 এডিশনে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 8 ম্যাচে 7 গোল, 3 অ্যাসিস্ট তার। 4 বার জিতেছেন টুর্নামেন্টের শিরোপা, 3 বার জিতেছেন রিয়াল মাদ্রিদে আর 1 বার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
এদিকে লিওনেল মেসি ক্লাব বিশ্বকাপ জিতেছেন 3 বার, 5 ম্যাচ খেলেছেন, 5 গোল 1 অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। মডার্ন এরার 2 গ্রেটেস্ট ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো আর মেসি একে অপরের মুখোমুখি হয়েছেন 36 বার, তবে একসাথে খেলেননি কখনো। এবারে এই ডিল কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে আছে সন্দেহ, তবে নশ্বর এই পৃথিবীতে কত কিছুই তো সম্ভব। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ। আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।